2025 এসএলএসটি এক্সামের ইংরেজি সাবজেক্টের ওপর নবম দশম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো মডার্ন পোয়েট ওয়াল্টার ডেলেমায়ের লেখা দ্য লিসনার। এই লিসনার কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে ওয়াল্টার ডেলেমায়ের থার্ড কালেকশন অফ দ্য লিসনার অ্যান্ড আদার পোয়েম নামক গ্রন্থে। এই কবিতাটিতে কোনো ফোর্ট বা নির্দিষ্ট কোনো রাইম স্কিম অনুসরণ করা হয়নি। এই কবিতাটি লেখা হয়েছে একটি মাত্র স্ট্যানজাতে এবং এই কবিতাটি হলো একটি ন্যারেটিভ পোয়েম বা একটি বর্ণনামূলক কবিতা। এই কবিতাটির আজকে আমি বেঙ্গলি অ্যানালাইসিস নিয়ে আলোচনা করছি। তবে এই আলোচনার পূর্বে এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে একটু ধারণা থাকলে এই কবিতাটি বুঝতে অনেকটাই সুবিধা হবে। তাই প্রথমে আমি এই কবিতার একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। গভীর জঙ্গলে ছিল একটি বাড়ি, যে বাড়িতে একসময়তে প্রচুর মানুষ হয়তো বসবাস করত এবং এই বাড়িটির সঙ্গে একটা পথিকের ছিল গভীর যোগাযোগ, খুবই সম্পর্ক, এবং সে পথিকটি নিয়মিত এই বাড়িতে আসতো এবং এদের সঙ্গে দেখা করে যেত। কিন্তু দীর্ঘদিন এই পথিকটি আর এই বাড়িতে আসেননি। এই সময়কালে ওই বাড়ির সমস্ত লোক মারা গিয়েছে। মারা যাওয়ার ফলে এই বাড়িতে এখন আর কেউ বাস করে না। এই বাড়িটা এখন হান্টেড হাউস অর্থাৎ পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে। এমত অবস্থায় পথিকটি একদিন ঘোড়ায় চেপে চন্দ্রলোকিত রাত্রিতে অর্থাৎ জ্যোৎস্নাপ্লাবিত রাত্রিতে এই বাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং আসার পরেই তিনি প্রথম যে কাজটি করেছিলেন, সেই চন্দ্রলোকিত রাত্রিতে সেই দরজাতে অর্থাৎ বাড়িটির দরজাতে করাঘাত করেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, ইজ দেয়ার এনিবডি দেয়ার? বাড়িতে কেউ আছেন? কিন্তু বাড়ি থেকে কোনো রকম উত্তর সে পায়নি। সেই সময় ওই বাড়িটির গম্বুজ ছিল, সেই গম্বুজে ছিল একটি পাখি। সেই পাখিটা এই পথিকের গলার আওয়াজ শুনতে পেয়ে ভয় পেয়ে পথিকের ঠিক মাথার উপর দিয়ে উড়ে গেল এবং যে ঘোড়ায় চেপে পথিক এসেছিলেন সেই ঘোড়াটি সেই জমিতে থাকা খান ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। যখন কোনো প্রথম ডাকের কোনো উত্তর পেলেন না পথিক, তখন পথিক দ্বিতীয়বারের জন্য আর একবার করাঘাত করলেন এবং জিজ্ঞাসা করলেন, ইজ দেয়ার এনিবডি দেয়ার? বাড়িতে কেউ আছেন? কিন্তু এবারও তার সেই প্রশ্নের কোনো উত্তর তিনি পেলেন না। তখন তিনি অনুভব করলেন যে এই বাড়ির সমস্ত বাসিন্দারা হয়তো মারা গিয়েছে এবং তারা এখানে একটা হোস্ট অর্থাৎ ফ্যান্টম লিসনারে পরিণত হয়েছে। কারণ ফ্যান্টম লিসনাররা কোনো মানব জগৎ থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু তারা সেই মানুষের কথার কোনো উত্তর দিতে পারে না। এই কথাটা বা এই বিষয়টা পথিক কিন্তু মন দিয়ে উপলব্ধি করেছিলেন, যে এখানে এই বাড়ির সমস্ত বাসিন্দারা মারা গিয়ে তারা ফ্যান্টম লিসনারে পরিণত হয়েছে। এমত অবস্থায় তিনি তৃতীয়বারের জন্য আরেকবার প্রচণ্ড বেগে প্রচণ্ড শব্দতে আরেকবার তিনি করাঘাত করলেন এবং তাদের উদ্দেশ্যে মাথা উঁচু করে বললেন যে তাদেরকে বলো আমি এসেছিলাম কিন্তু আমি কোনো উত্তর পাইনি, এবং তাদেরকে আরও বলো যে আমি আসার কথা দিয়েছিলাম তাই আমি এসেছিলাম কিন্তু কোনো রেসপন্স আমি পাইনি। এই বলে পথিকটি ঘোড়ায় চেপে আবার তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আস্তে আস্তে এই নীরব পরিবেশটা, যে পথিক আসার ফলে এখানকার নীরবতা ভঙ্গ হয়েছিল এবং এখানকার নীরবতা আস্তে আস্তে আবার পথিক যাওয়ার পরে আবার সেখানকার নীরবতা ফিরে আসলো। তাহলে এই কবিতার মধ্য দিয়ে দুটো জগৎ আমরা দেখতে পেলাম। একটি হচ্ছে ওয়ার্ল্ড অফ লিভিং আর একটা হচ্ছে ওয়ার্ল্ড অফ ডেড, অর্থাৎ মৃত্যুর জগৎ, আর একটা হচ্ছে জীবিত জগৎ, ওয়ার্ল্ড অফ মেন মানে মনুষ্য জগৎ। তাহলে মনুষ্য জগৎ এবং ওয়ার্ল্ড অফ ডেথ মৃত্যুর জগৎ, এই দুই জগতের মধ্যে কিন্তু কবি কমিউনিকেশন করার চেষ্টা করেছেন এই পথিকটির মাধ্যমে। কিন্তু পথিকটি বারবার করাঘাত করা সত্ত্বেও এই ফ্যান্টম লিসনাররা তারা কিন্তু পথিকের প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি এবং পথিকটির সঙ্গে দেখা করতে আসেনি। এখানে এর গভীর অর্থ এইটাই যে পথিকটির সামনে যে দেওয়াল বা যে দরজা,
সেই দরজাটা হচ্ছে মৃত্যুর একটা রিপ্রেজেন্টেটিভ, বা সেই জায়গাটা হচ্ছে মৃত্যুর একটা ব্যারিয়ার বা বাধা। মৃত্যু হলে পারে তবেই ওই জগতে যাওয়া সম্ভব, মৃত্যু হলে পারে তবেই সে একটা ফাংটম লিসনারে পরিণত হতে পারে। কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত কোনো জীবন্ত ব্যক্তি হাজার হাজার বার করাঘাত করলেও ফাংটম লিসনারদের কাছ থেকে, অর্থাৎ ওয়ার্ল্ড অফ ডেথ জগতের কাছ থেকে কোনো রেসপন্স পাবে না। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। এই সত্যটাই তিনি এই কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছেন। এখন আমি এই কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড আমি শুরু করছি। কথা না বাড়িয়ে চলুন আলোচনা শুরু করি। কবিতা দ্য লিসনার, ওয়াল্টার ডেলেমিয়ার। ইজ দেয়ার এনিবডি দেয়ার, সেড দ্য ট্রাভেলার। পথিকটি বলেছিল, এখানে কেউ আছেন? নকিং অন দ্য মুনলিট ডোর, মানে চন্দ্রলোকিত, মানে চন্দ্রের আলোয় আলোকিত দরজাতে কড়াঘাত করে পথিক বলেছিল, ইজ দেয়ার এনিবডি দেয়ার, এখানে কেউ আছেন? অ্যান্ড হিজ হর্স ইন দ্য সাইলেন্স চাম্পড দ্য গ্রাসেস অফ দ্য ফরেস্ট ফার্নি ফ্লোর। এবং পথিকটি যে ঘোড়ায় চেপে এসেছিল সেই ঘোড়াটি মানে চাম্পড দ্য গ্রাসেস, অর্থাৎ মানে সেই যে পরিত্যক্ত বাড়িটি, যে বাড়িটির চারিদিকে যে বনভূমি ছিল, সেই বনভূমিগুলি ছিল ফার্ন ঘাস দ্বারা আচ্ছাদিত। তাহলে সেই বনভূমি থেকে ওই ঘোড়াটি ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। অ্যান্ড এ বার্ড ফ্লিউ আউট অফ দ্য টারেট অ্যাভাব দ্য ট্রাভেলার্স হেড। এবং ঠিক সেই মুহূর্তে একটা পাখি ওই বাড়িটির গম্বুজ থেকে ঠিক পথিকের মাথার উপর দিয়ে উড়ে গিয়েছিল। অ্যান্ড হি স্মার্ট আপন দ্য ডোর এগেইন এ সেকেন্ড টাইম। এবং সেই মুহূর্তে পথিকটি প্রথম করাঘাতের কোনো উত্তর না পাওয়ার কারণে দ্বিতীয়বার তিনি তা সেই চন্দ্রলোকিত সেই দরজাতে করাঘাত করেছিলেন দ্বিতীয়বারের মতো। এবং আরও একবার জিজ্ঞাসা করেছিলেন, ইজ দেয়ার এনিবডি দেয়ার, হি সেড। পথিকটি বলেছিল, এই বাড়িতে কেউ আছেন কি? বাট নো ওয়ান ডিসেন্ডেড টু দ্য ট্রাভেলার। ডিসেন্ডেড শব্দের অর্থ হচ্ছে কেম ডাউন, কিন্তু ওই বাড়ি থেকে পথিকের কাছে কেউ নেমে আসেনি এবং পথিককে দেখা করার জন্য ওই বাড়ি থেকে কেউ আসেনি। তাহলে একটি পরিত্যক্ত বাড়িতে পথিক এসেছিল সেখানকার বাসিন্দাদের সঙ্গে দেখা করার জন্য, এবং সেখানে প্রথমবার করাঘাত করলো কিন্তু সেখানে কোনো উত্তর পেল না। এবং তারপরে দ্বিতীয়বার সে করাঘাত করলো এবং দ্বিতীয়বারও ওই বাড়ি থেকে পথিকের সঙ্গে দেখা করার জন্য কেউ এগিয়ে আসেনি। নো হেড ফ্রম দ্য লিফ ফ্রিঞ্জ সিল leaned over and looked into his grey eyes. তাহলে নো হেড ফ্রম দ্য লিফ ফ্রিঞ্জ সিল। লিফ ফ্রিঞ্জ সিলস মানে হচ্ছে লতা পাতা মিশ্রিত যে গবাক্ষ বা জানালা। মানে এই বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হয়ে পড়ে থাকার কারণে, সেখানে কোনো মানুষজন বসবাস না করার কারণে এই ঘরটির, এই পরিত্যক্ত বাড়িটির জানালাতে বিভিন্ন ধরনের লতা পাতা জন্মগ্রহণ করেছিল। এর ফলে কবি বলছে যে সেই পরিত্যক্ত বাড়িটির লতা পাতা মিশ্রিত গবাক্ষ থেকে কোনো মাথা দেখা যায়নি। মানে কেউ উকি মেরে পথিকের দিকে তাকায়নি। লিন্ড ওভার মানে কেউ ঘরের ভিতর থেকে জানালা দিয়ে উকি মেরে এবং নিজেকে একটু ঝুঁকে পথিককে দেখার চেষ্টা করেনি। অ্যান্ড লুকড ইনটু হিজ গ্রে আইজ, এবং পথিকের সেই ধূসর বর্ণের চোখের দিকে কেউ তাকায়নি। হোয়ার হি স্টুড পারপ্লেক্সড অ্যান্ড স্টিল। তাহলে এইভাবে পথিকটি প্রথমবার এবং দ্বিতীয়বার করাঘাত করে বাড়ির ইনহ্যাবিটেন্টস অর্থাৎ বাসিন্দাদের কাছ থেকে কোনো রকম রেসপন্স না পাওয়ার কারণে পথিকটির মন কিন্তু একটা অজানা আতঙ্কে ভরে গিয়েছিল। কীরকম? হোয়ার হি স্টুড পারপ্লেক্সড অ্যান্ড স্টিল, যেখানে ওই পথিকটি কিংকর্তব্য বিমূঢ় হয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন। পারপ্লেক্সড শব্দের অর্থ হচ্ছে পাজলড, হতভম্ব হয়ে যাওয়া।
পথিকটি সম্পূর্ণভাবে হতভম্ব হয়ে গিয়েছিল ওই বাড়ির লোকেদের কাছ থেকে, বাসিন্দাদের কাছ থেকে কোনো রেসপন্স প্রথমবারও এবং দ্বিতীয়বারও না পাওয়ার জন্য। তখন পথিক তার হৃদয়ে অনুভব করেছিল একটা অদ্ভুত অনুভূতি। সেটা কি? সেটা হচ্ছে, বাট অনলি এ হোস্ট অফ ফাংটম লিসনার্স, কিন্তু সেখানে শুধুমাত্র একদল ভুতুড়ে শ্রোতা, প্রেতাত্মা, দ্যাট ডুয়েল্ট ইন দ্য লোন হাউস দেন, মানে বসবাস করত, ডুয়েল্ট মানে বসবাস করা, ইন দ্য লোন মানে নিঃসঙ্গ, হাউস দেন, এই নিঃসঙ্গ পরিত্যক্ত বাড়িতে শুধুমাত্র একদল ভুতুড়ে শ্রোতা বসবাস করত। এই বিষয়টা কবি কিন্তু তার হৃদয় দিয়ে উপলব্ধি করেছিলেন। স্টুড লিসনিং ইন দ্য কোয়াইট অফ দ্য মুনলাইট টু দ্যাট ভয়েস ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ ম্যান, মানে সেই ভুতুড়ে শ্রোতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। কি শুনছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল কোয়াইট অফ দ্য মুনলাইট, মানে অস্পষ্ট চাঁদের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভুতুড়ে শ্রোতারা শুনছিল। কি শুনছিল? টু দ্যাট ভয়েস ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ মেন, মানে মনুষ্য জগৎ থেকে ভেসে আসা কণ্ঠস্বর, অর্থাৎ পথিকের কণ্ঠস্বরটা ওই ভুতুড়ে শ্রোতারা শুনছিল। স্টুড থ্রঙ্গিং, মানে তারা ভিড় করে দাঁড়িয়েছিল। দ্য ফেইন্ট মুনবিমস অন দ্য ডার্ক স্টিয়ার, মানে ওই পরিত্যক্ত বাড়িটির একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়িটা ছিল অন্ধকারাচ্ছন্ন সিঁড়ি, সেই সিঁড়িতে চাঁদের আলো অল্প অল্প পড়ছিল। মানে ওই পরিত্যক্ত বাড়িটির অন্ধকার সিঁড়িতে যেখানে চাঁদের অস্পষ্ট আলো পড়ছিল, মানে অল্প অল্প আলো পড়ছিল, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে ওই ভুতুড়ে শ্রোতারা, প্রেতাত্মারা মানব জগৎ থেকে ভেসে আসা অর্থাৎ ওই পথিকটির কণ্ঠস্বর শুনছিল। দ্যাট গোজ ডাউন টু দ্য এমটি হল, যে সিঁড়িটা ওই পরিত্যক্ত বাড়িটির শূন্য হলঘর পর্যন্ত বিস্তৃত ছিল। তাহলে ওই পরিত্যক্ত বাড়িটির ডার্ক স্টিয়ারটি, অন্ধকার সিঁড়িটি, যে সিঁড়িটি নিচের শূন্যঘর পর্যন্ত বিস্তৃত ছিল, সেই অন্ধকারাচ্ছন্ন সিঁড়ি ঘরে চাঁদের অস্পষ্ট আলোয়, অল্প আলোয় ভুতুড়ে শ্রোতারা, ফাংটম লিসনাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানব জগৎ থেকে ভেসে আসা অর্থাৎ ওই পথিকটির কণ্ঠস্বর তারা শুনছিল। হার্কেনিং ইন অ্যান ইয়ার স্টিয়ার্ড অ্যান্ড স্যাকেন বাই দ্য লোনলি ট্রাভেলার্স কল। হার্কেনিং শব্দের অর্থ হচ্ছে লিসনিং বা শ্রবণ করা। ইন অ্যান ইয়ার, স্টিয়ার্ড মানে বাতাস আলোড়িত হয়, স্টিয়ার্ড মানে হচ্ছে কোনো শব্দ দ্বারা কোনো কিছু আলোড়িত হওয়াকে বলা হচ্ছে স্টিয়ার্ড। অ্যান্ড সেকেন্ড মানে হচ্ছে কম্পিত, বাই এ লোনলি ট্রাভেলার্স কল, মানে এটারও স্পষ্ট একটা অর্থ, সেটা হচ্ছে যে ওই পরিত্যক্ত বাড়িটিতে যখন পথিক আসেনি তখন ওই পরিত্যক্ত বাড়িটির পরিবেশ ছিল একদম সম্পূর্ণ নিস্তব্ধ এবং নীরব। সেই নিস্তব্ধ নীরব পরিবেশে পথিক আসার পরে করাঘাত করেছে এবং সেই সঙ্গে তার ঘোড়াটি সশব্দে ঘাস খেয়েছে। তাহলে কবি এবং সেই সঙ্গে কবির যে ভয়েস কল অর্থাৎ ইজ দেয়ার অ্যানিবডি দেয়ার বলে বাড়ি থেকেও আছেন কিনা জানতে চেয়েছে। তাহলে এই যে তিনটের সংমিশ্রণে সেখানকার নীরব পরিবেশটা কিন্তু সেখানকার পরিবেশের নীরবতাটা কিন্তু একটু ভেঙে গিয়েছিল এবং সেখানকার বাতাস একটু আলোড়িত হয়েছিল এবং সেখানকার বাতাস একটু কেঁপে উঠেছিল, কম্পিত হয়েছিল। তাহলে এখানে ওই ভুতুড়ে শ্রোতারা ওই পরিত্যক্ত বাড়িটির অন্ধকার সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চাঁদের অস্পষ্ট আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ট্রাভেলার্সের কণ্ঠস্বর শুনছিল। কীরকম পরিবেশে? সেই পরিবেশটা ছিল মানে বাতাস, আলোড়িত বাতাস এবং কম্পিত বাতাসের মধ্যে দাঁড়িয়ে, অন্ধকার সিঁড়িতে দাঁড়িয়ে এই পথিকের কণ্ঠস্বর শুনছিল। অর্থাৎ নিঃসঙ্গ পথিকের দ্বারা আলোড়িত, কম্পিত বাতাসে এবং আলোড়িত বাতাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভুতুড়ে শ্রোতারা, প্রেতাত্মারা এই মানব জগৎ থেকে ভেসে আসা অর্থাৎ এই পথিকের কণ্ঠস্বরটি তারা শুনছিল। অ্যান্ড হি ফেল্ট ইন হিজ হার্ট দেয়ার স্ট্রেঞ্জনেস, এবং সে হৃদয় দিয়ে উপলব্ধি করেছিল, সে বলতে এখানে পথিক
পথিক এখানে তার হৃদয়ে উপলব্ধি করেছিল দেয়ার স্টেন্সনেস শব্দের অর্থ হচ্ছে অদ্ভুততা। দেয়ার সাইলেন্স অ্যান্সারিং হিজ ক্রাই, এবং তাদের নীরবতা অ্যান্সারিং হিজ ক্রাই, মানে তার চিৎকারের উত্তর হলো ওই ভুতুড়ে শ্রোতাদের অদ্ভুততা এবং তাদের নীরবতা। তাহলে এখানে এইটুকুই বোঝা যাচ্ছে যে ফাংটম লিসনার্সরা তারা কোনো মানুষের কলে সাড়া দিতে পারে না, রেসপন্স করতে পারে না, শুধুমাত্র তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, এবং তাদের নীরবতা এবং অদ্ভুততাই হচ্ছে এই পথিকের ডাকের উত্তর। এটাই পথিকটি হৃদয় দিয়ে উপলব্ধি করেছিল। তাহলে হি ফেল্ট ইন হিজ হার্ট দেয়ার স্টিলনেস অ্যান্সারিং হিজ ক্রাই, সে হৃদয় দিয়ে উপলব্ধি করেছিল ভুতুড়ে শ্রোতাদের অদ্ভুততা এবং তাদের নীরবতাই হলো তার ডাকের একমাত্র অ্যান্সার। হোয়াইল হিজ হর্স মুভড, ঠিক সেই মুহূর্তে তার ঘোড়াটি মুভড করছিল, মানে এদিকে ওদিকে চলাফেরা করছিল। ক্রপিং দ্য ডার্ক টার্ফ, অন্ধকারে সেই টার্ফ বলতে এখানে সেই ফার্ন গ্রাসকে বোঝানো হয়েছে। সেই অন্ধকারে সেই ফার্ন ঘাসকে সেই কী করছিল, সেই পথিকের সেই ঘোড়াটি ক্রপিং করছিল, অর্থাৎ ঘাসগুলো ছেটে দিচ্ছিল, অর্থাৎ ঘাসগুলো সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। নিথ দ্য স্টিয়ার্ড অ্যান্ড লিফি স্কাই, মানে নিথ মানে বিনিথ, নিথ মানে হচ্ছে নিচে, আন্ডার। দ্য স্টিয়ার্ড মানে হচ্ছে নক্ষত্র খচিত, অ্যান্ড লিফি স্কাই মানে পত্র আচ্ছাদিত আকাশ। এখানে পত্র আচ্ছাদিত আকাশ এবং স্টিয়ার্ড নক্ষত্র খচিত আকাশ বলতে বোঝানো হয়েছে যে ওই পরিত্যক্ত বাড়ির উদ্দেশ্যে এই পথিকটি এসেছিল একটি চন্দ্রলোকিত রাত্রিতে, অর্থাৎ রাত্রিবেলায় এসেছিল। সেই জন্য আকাশে ছিল অসংখ্য তারা, সেই জন্য আকাশটিকে বলা হয়েছে নক্ষত্র খচিত। লিফি স্কাই বলতে বোঝানো হয়েছে যে ওই পরিত্যক্ত বাড়িটি ছিল গভীর জঙ্গলে, ফলে সেখানে ছিল প্রচুর পরিমাণে গাছ, এবং গাছ যেন গোটা পথিকের মাথার উপরে ছেয়েছিল। এই জন্য পথিকের মনে হয়েছিল যেন বৃক্ষ আচ্ছাদিত আকাশ, অর্থাৎ বৃক্ষ আচ্ছাদিত এবং নক্ষত্র খচিত আকাশের নিচে তার সেই ঘোড়াটি এদিক ওদিক চলাফেরা করছিল এবং গ্রাউন্ড থেকে, ভূমি থেকে টার্ফ ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। ফর হি সাডেনলি স্মট অন দ্য ডোর ইভেন লাউডার অ্যান্ড লিফটেড হিজ হেড, এবং হঠাৎ করে সেই পথিকটি যখন প্রথমবার এবং দ্বিতীয়বারের ডাকে কোনো সাড়া পেল না, তখন পথিকটি আবার আরও জোরে অনেক বেশি আঘাত করেছিল সেই চন্দ্রলোকিত দরজায়, এবং তার মাথাটিকে তুলেছিল, এবং মাথাটি তুলে বলেছিল, মানে বাড়ির উদ্দেশ্যে যারা আছে, যারা বসবাস করছে তাদের উদ্দেশ্যে বলেছে, টেল দেম, তাদেরকে বলো, মানে যাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি আসবো, আমি এসেছিলাম, তাই তাদের উদ্দেশ্যে বলো, টেল দেম, তাদেরকে বলো, আই কেম, আমি এসেছিলাম, বাট নো ওয়ান অ্যান্সার্ড, কিন্তু কেউ কোনো উত্তর দেয়নি। দ্যাট আই কেপ্ট মাই ওয়ার্ড হি সেড, এবং এটাও পথিক বলেছিল যে আমি আমার কথা রেখেছিলাম, কিন্তু ওই বাড়ি থেকে আমার ডাকে কেউ সাড়া দেয়নি। তাহলে পথিকটি বলেছিল দ্যাট আই কেপ্ট মাই ওয়ার্ড, আমি কথা দিয়েছিলাম এবং আমি আমার কথা রেখেছিলাম। নেভার দ্য লিস্ট স্টিয়ার মেড দ্য লিসনার্স, কিন্তু ওই যে ভুতুড়ে শ্রোতারা, ফাংটম লিসনাররা তারা কিন্তু কমপক্ষে একটুও নড়াচড়া করেনি, অর্থাৎ কমপক্ষে একটু নড়াচড়া করে পথিকের সঙ্গে কথা বলার কোনো চেষ্টাই করেনি। দো এভরি ওয়ার্ড হি স্পেক, মানে যদিও পথিকটির প্রত্যেকটি কথা, যে কথাগুলো পথিকটি বলেছিল, স্পেক শব্দের অর্থ হচ্ছে স্পোক, ওল্ড ইংলিশে স্পোকটাকে স্পেক বলা হয়, সেই ওল্ড ইংলিশ এখানে ব্যবহার করেছেন। দো এভরি ওয়ার্ড হি স্পেক, যদিও তার প্রত্যেকটি কথা, মানে পথিকের প্রত্যেকটি কথা কি হয়েছিল, ফেল ইকুইং থ্রো দ্য স্যাডওয়েনেস অব দ্য স্টিল হাউস, ওই নীরব বাড়ির বাতাসে, মানে পথিকের প্রত্যেকটি কথা কিন্তু প্রতিধ্বনি হয়েছিল। ফ্রম দ্য ওয়ান ম্যান লেফট অ্যাওয়েক, যেখানে একটি মাত্র মানুষ
মানে একটি মাত্র মানুষ জেগে আছে, যে মানুষটি এখানে পথিককে বলা হয়েছে। তাহলে ওই পথিকটির প্রত্যেকটা কথা ওই নিস্তব্ধ পরিত্যক্ত বাড়িটির বাতাসে প্রতিধ্বনিত হয়েছিল, কিন্তু তবুও কিন্তু ওই ফাংটাম লিসনাররা একটুও নড়ে চড়ে বসেনি পথিকের সঙ্গে কথা বলার জন্য, বা পথিকের ডাকে সাড়া দেওয়ার জন্য একটুও নড়াচড়া করেনি। অ্যান্ড দে হার্ড হিজ ফুট আপন দ্য স্টিরাফ। স্টিরাফ শব্দের অর্থ হচ্ছে রেকাব। রেকাব বলতে এখানে বোঝানো হয়েছে যে ঘোড়াতে যারা চাপে, যাদেরকে অশ্বারোহী বলা হয়, সেই অশ্বারোহীরা ঘোড়াতে চাপার পর তাদের পা রাখার যে একটা জায়গা, মানে চামড়া দিয়ে তৈরি বা বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়, সেই পা রাখার জায়গাটাকে বলা হয় স্টিরাফ। তাহলে পথিক যখন কোনো ডাকে সাড়া পেল না, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার করাঘাত করার পরেও কোনো ওই হান্টেড হাউসের পক্ষ থেকে কোনো রকম উত্তর পেল না, তখন পথিকটি কিন্তু সে কি করলো, সে তার ঘোড়া চেপে সেই ঘোড়াতে চাপার পর তার সেই স্টিরাপ অর্থাৎ রেকাবে পা রাখার যে শব্দ, সেই শব্দটাও কিন্তু ওই ভুতুড়ে শ্রোতারা শ্রবণ করেছিল বা অনুসরণ করেছিল। অ্যান্ড দ্য সাউন্ড অফ আয়রন অন স্টোন, এবং শুনেছিল পাথরের উপরে আয়রনের শব্দ, সেই শব্দটাও তারা শুনেছিল। এখানে পাথরের ওপর আয়রনের যে শব্দ, এই বিষয়টা একটু ক্লিয়ার করে বুঝতে হবে। যে ঘোড়া যখন প্রচণ্ড গতিতে পাথরের উপর দিয়ে এগিয়ে যায়, তখন ওই ঘোড়ার পায়ের খুরটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ পাথরের আঘাতে এবং খুরের ঘর্ষণজনিত কারণে খুরটা অনেক সময়তে নষ্ট হয়ে যায়। এই জন্য অশ্বারোহীরা তাদের ঘোড়ার যাতে খুরটা নষ্ট না হয়, তার জন্য ওই ঘোড়ার খুরের ওপরে একটা লোহার তৈরি পাত বসিয়ে দেয়। তাহলে এখানে ওই পথিকটির ঘোড়ার পায়ের যে খুর, সেই খুরের যে লোহার পাত বসানো ছিল, সেই পাতটি নিয়ে যখন ঘোড়াটি প্রচণ্ড বেগে চলছিল, তখন ওই পাথরের উপর দিয়ে চলার পরে এক ধরনের আওয়াজ হচ্ছিল, এবং এই আওয়াজ এবং এই শব্দটাও কিন্তু ওই হান্টেড হাউসের মধ্যে ডার্ক স্টিয়ার অর্থাৎ অন্ধকার সিঁড়িতে দাঁড়িয়ে থাকা ভুতুড়ে প্রেতাত্মারা, ওই গোস্টরা কিন্তু শুনেছিল এবং উপলব্ধি করেছিল। অ্যান্ড হাউ দ্য সাইলেন্স সার্জড সফটলি ব্যাকওয়ার্ড, এবং কেমন করে সেই নীরবতা ভঙ্গকারী স্থানে, অর্থাৎ পথিকের আগমনের ফলে, পথিকের করাঘাতের ফলে এবং তার সেই ঘোড়ার সশব্দে ঘাস চিবানোর কারণে এই হান্টেড হাউসের কিন্তু নীরবতা ভঙ্গ হয়েছিল। এবং সেই নীরবতা ভঙ্গকারী স্থানে অর্থাৎ ওই হান্টেড হাউস পরিত্যক্ত ওই বাড়িটিতে কিভাবে ঢেউ খেলানো ভাবে, মানে ঢেউয়ের মতো সার্জড মানে হচ্ছে ঢেউ খেলানোর ভঙ্গিতে কিভাবে নীরবতা ফিরে এসেছিল, সেটাও কিন্তু ওই ফাংটম লিসনাররা উপলব্ধি করেছিল। হোয়েন দ্য প্লাঙ্গিং হোপস ওয়ার গান, যখন প্লাঙ্গিং মানে হচ্ছে ডুবন্ত, মানে ডুবে যাওয়া এরকম, হোপস ওয়ার গান, হোপস বলতে এখানটাই ওই ঘোড়ার যে পদধ্বনি, সেই অর্থাৎ ডুবন্ত পদধ্বনি, ঘোড়ার ডুবন্ত পদধ্বনিটা আস্তে আস্তে যত দূরে এগিয়ে গেল, আস্তে আস্তে মিলে গেল, সেটাও কিন্তু ওই হান্টেড হাউসে ডার্ক স্টিয়ারে অন্ধকার সিঁড়িতে থাকা ভুতুড়ে শ্রোতারা উপলব্ধি করেছিল। এই হলো ওয়াল্টার ডেলেমায়ারের লেখা দ্য লিসনার কবিতাটির সহজ সরল বঙ্গানুবাদ। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, তাদের প্রত্যেককেই বিনম্র আবেদন, আপনারা সকলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর সকলকে এটাও অনুরোধ করছি, বেল আইকনটা বাজিয়ে রাখবে, যাতে এই ধরনের ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায়। তো নবর টুডে, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক এভরিবডি।